এবারে আমরা কনসাইনমেন্টে আরো একটা নতুন জায়গা, এটাই সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা পরীক্ষায় আসার, এটাই বিরাট চান্স, সেটা হচ্ছে লোড, ইনভয়েস প্রাইস। ইনভয়েস প্রাইসের উপর আমরা বেসিক কনসেপশনটা এবার নেব। ইনভয়েস প্রাইস মানে কি, ধর আজকে যে ম্যানুফ্যাকচারার সে কি করছে, ম্যানুফ্যাকচারার সে যেটা করছে, যে চলে যাবে, ম্যানুফ্যাকচারার যেটা করছে সে হচ্ছে কি, যে জিনিসটা তৈরি করছে, তাই না? এই জিনিসটা তৈরি করার পর এজেন্ট সামান্য কিছু কমিশনের বিনিময়ে সেটাকে বিক্রি করছে। তাহলে যে কনসাইনি সে তো সামান্য কিছু কমিশন পাচ্ছে, আর তো কিছু পাচ্ছে না, তাহলে তার লাভটা কি? সে মনে করবে বাবা এত কষ্ট করি, তার চাইতে আমিও একজন মানে প্রডিউসার হয়ে যাই, তাহলে আমিও অনেক ইনকাম করতে পারবো। সেই জায়গাটা কিন্তু কনসাইনারের ভয়ের জায়গা। সেই জন্য কনসাইনার কি করে, এই জায়গাটাকে রিকভার করবার জন্যে, ধর মনে করলাম কোনো একটা জিনিসের দাম, ধর লেট কস্ট প্রাইস বি 100, কোনো একটা জিনিসের কস্ট প্রাইস ধর মনে কর 100, তাহলে এক হচ্ছে লোড, লোড মানে একটা প্রফিট চাপা, ধর মনে করলো 20, তার মানে 120 টাকা হচ্ছে আমার ইনভয়েস প্রাইস। তার মানে ইনভয়েস প্রাইস মানে যেটা বলতে বোঝায় সেটা হচ্ছে কি, 1 মিনিট দাঁড়া, আচ্ছা আচ্ছা যাবো, আমি একটু এদিকে একটু করে নিই, সামনে নিই যাবো। হ্যাঁ যাবো। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এখন তাহলে আমার ইনভয়েস প্রাইস কত হলো, 120, তাহলে 120 হচ্ছে ইনভয়েস প্রাইস। তাহলে জিনিসটাকে এরকম ভাবে ভাবতে পারি যে হোয়েন ইনভয়েস প্রাইস 120, তখন আমার লোড কত, দেন লোড হচ্ছে 20 টাকা। হোয়েন ইনভয়েস প্রাইস 1, তখন লোড কত, 20/120, মানে কত হলো, 1/6, মানে 1/6। হোয়েন ইনভয়েস প্রাইস 100, দেন লোড কত, 1/6 ইন্টু 100, তার মানে 100/6। তাহলে 100/6 মানে 6 কে 6, 4, 6 6 36, 4 16 পূর্ণ 4/6, মানে 16 পূর্ণ 2/3%। তাহলে একটা জিনিস মাথায় রাখবার চেষ্টা কর, যে আমার এখানে কস্ট প্রাইস ছিল কত, 100, তার উপরে আমি প্রফিট পার্সেন্টেজ কত চাপিয়েছি, তার উপরে আমি প্রফিট পার্সেন্টেজ চাপিয়েছি হচ্ছে গিয়ে 20, তাহলে কস্ট প্রাইসের উপর প্রফিট চাপিয়েছি 20 টাকা। তখন আমার কি হয়েছে, তখন আমার ইনভয়েস প্রাইস এসে দাঁড়িয়েছে 120 টাকা। তাহলে ইনভয়েস প্রাইসে যখন 120 টাকা, তখন লোড হচ্ছে 20 টাকা। 1 হলে কত, 100 হলে কত, কত হচ্ছে 16 পূর্ণ 2/3%। তাহলে ব্যাপারটা এইভাবে বোঝার চেষ্টা করি, যে যখন আমার এই কি বলে, যখন আমার কস্ট প্রাইসের ওপর প্রফিট পার্সেন্টেজ 20, তখনই সেটা ইনভয়েস প্রাইসের ওপর গিয়ে হবে 16 পূর্ণ 2/3%। এবার ব্যাপারটা হচ্ছে কি জানিস তো, ব্যাপারটা তোর যেটা দরকার সেটা হচ্ছে পরীক্ষার সময় না তুই দেখবি, বা অঙ্ক করবার সময় দেখবি, তোর না এখানে প্রফিট পার্সেন্টেজ মানে তোকে একটা দিয়ে দিয়েছে, মানে প্রফিট পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে ধর 16 পূর্ণ 2/3%। এটা তার মানে কিসের ওপর হচ্ছে, ইনভয়েস প্রাইসের ওপর হচ্ছে। কিন্তু তোর যখন অঙ্কটা যখন রয়েছে না, অঙ্কের অ্যামাউন্টটা রয়েছে কস্ট প্রাইসের ওপর, বুঝতে পারলি তো? তখন তোর কী করতে হবে, তখন প্রফিট পার্সেন্টেজ ঘোরাতে হবে। এটুকু আগে করে নে, তারপরে আবার বলছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এতক্ষণ পর্যন্ত তাহলে যেটা করলাম সেটা হচ্ছে যে ইনভয়েস প্রাইসের ক্যালকুলেশনটা বোঝালাম। সবসময় মাথায় রাখবি, ইনভয়েস প্রাইস ক্যালকুলেট করতে হয় সবসময় গুডসের ওপর। তাহলে ইনভয়েস প্রাইস কার কার ওপর হতে পারে, ইনভয়েস প্রাইস হতে পারে কনসাইনমেন্টের ওপেনিং স্টকের ওপর, গুডস সেন্ট অন কনসাইনমেন্টের ওপর, গুডস রিটার্ন টু কনসাইনমেন্টের ওপর,
তারপর গুডস ইন ট্রানজিটের ওপর, গুডস লস্ট ইন ট্রানজিটের ওপর, ড্যামেজ গুডস মানে যেটা গোডাউনে কনসাইনি ড্যামেজ গুডসের ওপর, আর হচ্ছে আনসোল্ড স্টক মানে ক্লোজিং স্টকের ওপর আমার ক্যালকুলেশনটা হতে পারে। কেমন এতগুলো ভাবে আমার মানে তোর গিয়ে তৈরি হতে পারে, আশা করি বুঝতে পেরেছিস। তো এই জায়গাতে দাঁড়িয়ে থেকে যে কথাটা বলবার সেটা হচ্ছে তুই দেখ এগুলো সবই কিন্তু গুডস, তাই না? গুডসের ওপর ব্যাপারটা হয়েছে কি যে তুই এখানে কি করবি, যখন আমি তোদের জার্নালগুলো দিয়েছিলাম না দেখলেও চলে, ব্যাপারটা হয়েছে কি যে ধর একটা মাল পাঠিয়েছিস, ধর 2 লাখ টাকার একটা জিনিসের কস্ট প্রাইস, ঠিক আছে? শোন আগে পরে লেখ 10% এর উপরে বলেছে প্রফিট পার্সেন্টেজ চাপানো আছে, তাহলে কত হবে? 20,000 মানে 2,20,000, তাই না? তার মানে এটার অরিজিনাল ভ্যালু কত? এটা তো অরিজিনাল ভ্যালু 2,20,000, তাই না? তাহলে 2,20,000 টাকা মানে আমার হচ্ছে অরিজিনাল ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা, সরি অরিজিনাল ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা। এর মধ্যে তাহলে ইনফ্লেটেড হয়ে আছে কত? ইনফ্লেটেড হয়ে আছে 20,000 টাকা। তাহলে অরিজিনাল ভ্যালু যদি 2 লাখ টাকা হয় আর যদি ইনফ্লেটেড 2,20,000 টাকা হয়ে থাকে, তাহলে এক্সট্রা বেড়ে আছে কত? 20,000 টাকা। তাহলে প্রথম তুই জার্নাল করবি যখন মালটা পাঠাস, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, তাহলে টু গুডস সেন্ট অন কনসাইনমেন্টে 2,20,000 টাকা বসে, কিন্তু 2,20,000 তো অ্যাকচুয়াল ফিগার নয়, অ্যাকচুয়াল ফিগার কত? 2 লাখ। তার মানে 20,000 টাকা তোকে মাইনাস করতে হবে, তোকে তাহলে এন্ট্রিটা ঘোরাতে হবে। মানে ওখানে করেছিলিস কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, এখন করবি গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট দিকে এন্ট্রি করবি। তারপরে যেমন ধর রাস্তায় মাল নষ্ট হয়ে গেছে, তার যখনই তুই এই 2,20,000 নিয়ে ক্যালকুলেশন করতে শুরু করবি, সবই তো বাড়তে বাড়তে যাচ্ছে। তোর গুডস ইন ট্রানজিট তুই কি করিস? বাই গুডস ইন ট্রানজিট কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, তাহলে জার্নাল কি হয়? গুডস ইন ট্রানজিট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। এখন এখানে এন্ট্রি করবি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস, মানে গুডস ইন ট্রানজিট মানে যতখানি মাল রাস্তায় রয়েছে তার ইনফ্লেটেড প্রাইসটা ডেবিট দিকে অ্যাডজাস্ট করবি। তার মানে যেটা ডেবিট দিকে হবে সেটা ক্রেডিট দিক করে কাটতে হবে, আর যেটা ক্রেডিট দিকে হবে তাহলে সেটা ডেবিট দিক করে কাটতে হবে, মানে ইনফ্লেটেড প্রাইসটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর কি করতে হবে? আনসোল্ড স্টক যখন থাকবে, আনসোল্ড স্টকের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টক রিজার্ভ। আনসোল্ড স্টকের ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে স্টক রিজার্ভ। স্টক রিজার্ভ কথাটা ব্যবহার করা হয়, মানে আমরা যখন আনসোল্ড স্টক করি তখন এন্ট্রি কি করি? কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, এখানে তাই করব, কিন্তু এর যে এক্সট্রা লোড প্রাইসটা রয়েছে তার জন্য এন্ট্রি করব কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে টু স্টক রিজার্ভ করবো। তার মানে স্টক রিজার্ভের জন্য আবার একটা নতুন লেজার তৈরি হবে। এই হচ্ছে জায়গাটা, এবার এটুকু করে নিই।